হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এটা আসলে রেনি সিজন না, তারপর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে হঠাৎ করে সেদিনের মতো হঠাৎ করে আবার আপনাদের সাথে কিছু কথা বলি মেডিকেল সায়েন্স সম্পর্কে, কিছু কথা বলি কোনো একটা টপিকস নিয়ে, খুব ঝটপটে, খুব ক্যাজুয়ালভাবে। ওয়ালাইকুম আসসালাম। যে জিনিসে ফর্মালিটি থাকে সেই জিনিসটা হয়ে যায় বোরিং, যে জিনিসে ফর্মালিটি থাকবে সেই জিনিসটা হয়ে যায় হলো বোরিং। তো আমরা এই জন্য বোরিং কোনো কিছু মধ্যে যাব না, যে ফর্মালিটি, যে আমি 30 মিনিট পরে আসবো, খুব ফর্মাল একটা লেকচার দেবো, তা না। আমরা ঝটপট বৃষ্টির মধ্যে চটপটে একটা টপিকস নিয়ে ছোটোখাটো আলোচনা করব, এবং কোন সময় গল্পের মধ্য দিয়ে সময় চলে যাবে হয়তো আমরা মানে সেটা অনুধাবনই করতে পারবো না আর কি। তো আমরা আজকে কথা বলি হলো ছোট একটা টপিকস নিয়ে, সেটা হলো হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম এই কথাটা আমরা একদম ছোট, মানে যখন প্যাথোলজি পড়া শুরু করছি তখন থেকে আমরা এই টপিকসটা বারবার পেয়ে আসতেছি, কিন্তু ভালো রকমের একটা এক্সপ্লানেশন আমরা অনেক সময় নিজেকে দিতে পারিনি। সেটা আমাদের নিজের ভুলের কারণেও হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা নিজেরাই কিন্তু এই এক্সপ্লানেশনটা নিজেদের কাছে ক্লিয়ার করতে পারিনি। তো এই জন্য ভাবলাম যে আজকে এইটা নিয়ে একটু কথা বলি। হেপাটোরেনাল সিনড্রোম মানে হলো লিভারের সমস্যায় কিডনির যে ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করে, বা এক কথায় বলি হেপাটোরেনাল ফেইলিওর। আর একটা নাম হলো এইটার হেপাটোরেনাল ফেইলিওর, অর্থাৎ লিভারের কারণে কিডনি কাজ করতে পারতেছে না, অর্থাৎ কিডনি ফেইলিওর ডিউ টু লিভার কজ। কিডনি ফেইলিওর ডিউ টু লিভার কজ। তো লিভারের কোন কজে কিডনি ফেইলিওর হতে পারে? একদম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কজ হলো লিভার সিরোসিস। ওকে ফাইন, লিভার সিরোসিসে কি হচ্ছে দেখেন, আমরা এখন হেপাটোরেনাল ফেইলিওরে কি হচ্ছে প্যাথোজেনেসিসটা স্টেপ বাই স্টেপ পড়বো। ওকে, তো প্রথমে চিন্তা করেন একটা লোকের লিভার সিরোসিস হয়েছে। ওকে ফাইন, লিভার সিরোসিস হলে কি হবে? অ্যালবুমিন সিনথেসিস করতে পারবে না লিভার, আর অ্যালবুমিন সিনথেসিস না করতে পারলে অ্যালবুমিন ব্লাডে কমে যাবে। সেই কন্ডিশনকে আমরা কি বলি? হাইপোঅ্যালবুমিনেমিয়া। হাইপোঅ্যালবুমিনেমিয়া কোনো কারণে ব্লাডে অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে সেটাকে আমরা বলি হাইপোঅ্যালবুমিনেমিয়া। তো ভালো কথা, অ্যালবুমিনের কাজটা কি ভাই বলেন তো? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালবুমিন? অ্যালবুমিনের মেইন কাজটা কি আমাদের ব্লাডে? অ্যালবুমিনের মেইন কাজটা কি আমাদের ব্লাডে? অ্যালবুমিনের মেইন কাজটা হলো ব্লাডের যে ফ্লুইড পোর্শনটা আছে, প্লাজমা, সেইটাকে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ধরে রাখা, যেটাকে আমরা বলি কলয়েডাল অসমোটিক প্রেশার। অর্থাৎ এই অ্যালবুমিন কি করে? কলয়েডাল অসমোটিক প্রেশার জেনারেট করে প্লাজমাকে বা ব্লাডের ফ্লুইড পোর্শনকে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ধরে রাখে। তো কোনো কারণে যদি আপনার অ্যালবুমিন কমে যাচ্ছে, কোনো কারণে বলতে লিভার সিরোসিসের কারণে, লিভারটা পুরো যদি ফাইব্রোসিস হয়ে যায়, সে অ্যালবুমিন কিভাবে তৈরি করবে? তো যাই হোক, ওইটার কারণে অ্যালবুমিন কমে গিয়েছে। সুতরাং অ্যালবুমিন যদি ব্লাড ভেসেলের ভেতরে কমে যায়, তাহলে তার অ্যালবুমিনের যে কাজ, অর্থাৎ ফ্লুইড পোর্শনটাকে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ধরে রাখা, সেটা তো আর করতে পারবে না। নো অ্যালবুমিন অর একদম রিডিউসড অ্যালবুমিন মিনস হলো প্লাজমা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে আর থাকতে চাবে না। তখন কি হবে? যেহেতু অ্যালবুমিন নেই, ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ফ্লুইডকে ধরে রাখার মতো কেউ নাই, সুতরাং ফ্লুইডটা আস্তে আস্তে করে লিক করে ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে যাবে। কন্ডিশন কি হবে? কন্ডিশন হবে লাউড অ্যান্ড ক্লিয়ার, ইডেমা ডেভেলপ করবে, টিস্যু স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে এই পানিগুলো জমা হতে শুরু করবে। কিন্তু এইটা আমরা সবাই জানি। হ্যাঁ, আজকে কার্ডিওলজি ক্লাস হবে আমাদের, কার্ডিওলজি ক্লাস হবে। তো এইটা আমরা সবাই জানি যে ইডেমা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইডটা বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে যখন ফ্লুইড বের হয়ে যাচ্ছে, ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ফ্লুইডের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে, যে হাইপোঅ্যালবুমিনেমিয়া হলে বাইরে ভেসেলের ভেতর থেকে বাইরে প্লাজমা চলে যাচ্ছে বা ফ্লুইড চলে যাচ্ছে, এতে বাইরে ইডেমা হচ্ছে, থই থই জল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভেতরে ব্লাড ভেসেলের ভেতরে আপনার ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ আব্বু। তার মানে কি হচ্ছে? ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ডিপ্লেশন। এক নম্বর কথা মনে রাখেন, এক নম্বর পয়েন্ট মনে রাখেন সবাই মাথায়, ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ডিপ্লেশন। ওকে ফাইন। 2 নম্বর, সিএলডিতে কি হয় বলেন তো? সিএলডিতে কি হয়?
পোর্টাল হাইপারটেনশন বা সিরোসিস অফ লিভারে কি হয়? পোর্টাল হাইপারটেনশন। কারণ কি? লিভারটা এত সুন্দর একটা আর্কিটেকচারে ছিল, যখন পুরো লিভারটা আপনার ফাইব্রোস্ট হয়ে যাবে তখন কি হবে? তার আর্কিটেকচারটাই চেঞ্জ হয়ে যাবে এবং লিভারটা শ্রিঙ্কেজ করবে। শ্রিঙ্কেজ করলে কি হবে? তার ভেতর দিয়ে যে ব্লাড ভেসেলগুলো ছিল, পোর্টাল সার্কুলেশন ছিল, সেই ব্লাড ভেসেলের উপরেও একটা শ্রিঙ্কিং একটা ফোর্স কাজ করবে, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো চিকন হয়ে যাবে এবং আর্কিটেকচার নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হবে? আগে যে সুন্দর করে পোর্টাল সার্কুলেশন দিয়ে ব্লাড যাতায়াত করতো, এখন ওই যে আর্কিটেকচার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাওয়ার কারণে সেই জায়গা দিয়ে আগের মতো ভালো করে ব্লাড মুভ করতে পারবে না। তার মানে এখানে কন্ডিশনটা কি ডেভেলপ করবে? ব্লাড প্রেশার উইল বি হাই ইন দ্য পোর্টাল বেড, যেটাকে আমরা কি বলি? পোর্টাল হাইপারটেনশন। যেটাকে আমরা কি বলি? পোর্টাল হাইপারটেনশন। তো নর্মালি পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল ব্লাড সাধারণত পোর্টাল সিস্টেমেই থাকে, আর সিস্টেমিক ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনেই থাকে। কিন্তু তারপরেও আমাদের পোর্টাল ভেসেল এবং সিস্টেমিক ভেসেলের মধ্যে কয়েকটা জায়গায় অ্যানাস্টোমোসিস থাকে, যেগুলো নর্মালি কলাপসড অবস্থায় থাকে, নর্মালি এরা ওপেন করে না। যেমন আপনার ইন দ্য লোয়ার ইসোফেগাস, তারপরে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যারাউন্ড দ্য আম্বলিকাস, তারপরে ইন দ্য রেকটাম। তো এই কয়েকটা জায়গায় কি আছে? আপনার পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। কি আছে? এটাকে কি বলে? পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। তো নর্মালি কোনো পোর্টাল ব্লাড সিস্টেমিক ব্লাডে আসে না এই অ্যানাস্টোমোসিস দিয়ে। কোন সময় আসতে পারে? যখন পোর্টাল ভেসেলে প্রেশার অনেক বেড়ে যাবে, অর্থাৎ পোর্টাল যখন হাইপারটেনশন হবে, সামনের দিকে ব্লাড লিভারের দিকে আর যেতে পারতেছে না, তখন তারা পেছনের দিকে প্রেশার দেওয়া শুরু করবে। যখনই পেছনের দিকে প্রেশার দেওয়া শুরু করবে, তখন ওই অ্যানাস্টোমোটিক পয়েন্টগুলো যেগুলো আছে, যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, এইগুলো তখন ওপেন হয়ে যাবে। তখন ব্যাপারটা কি হবে? তখন পোর্টাল ব্লাডগুলো আলটিমেটলি ওই অ্যানাস্টোমোসিসগুলো দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। তো এটা হলে সমস্যা কি? এটা হলে সমস্যা হলো আমাদের পোর্টাল ব্লাড ভেসেলের যে ওয়াল, এই ওয়ালে যখন আপনার পোর্টাল হাইপারটেনশন হয়, তখন ওই ব্লাড ভেসেলের ওয়ালে প্রচুর শেয়ারিং একটা স্ট্রেস দিতে থাকে আমাদের ব্লাডের কলামটা, শেয়ারিং একটা স্ট্রেস, অর্থাৎ একটা লম্বালম্বি টাইপের একটা স্ট্রেস দিতে থাকে ব্লাড ভেসেলের গায়ে। এই স্ট্রেসের কারণে ওই ব্লাড ভেসেলের গা থেকে রিলিজ হয় এক রকমের নিউরোট্রান্সমিটার। কে বলতে পারবে নিউরোট্রান্সমিটারের নামটা কি? কে বলতে পারবে যে এই যে পোর্টাল হাইপারটেনশনের কারণে পোর্টাল ভেসেলে যে ঘষা খাচ্ছে ব্লাডের কলামটা, সেইটার স্টিমুলেশনে পোর্টাল ভেসেলের ওয়াল থেকে এক রকমের নিউরোট্রান্সমিটার রিলিজ হবে? কে বলতে পারবে ওই নিউরোট্রান্সমিটারের নামটা কি? কে বলতে পারবে ওই কেমিক্যাল মেডিয়েটরসের নামটা কি? আমি দেখতেছি আপনাদের কেউ অ্যান্সার করলে আমি সেটা দেখতে পারবো, সমস্যা নেই। সামওয়ান অ্যান্সার করেন, সে নিউরোট্রান্সমিটারটা কি, সে কেমিক্যাল পার্টিকেলটা কি? নাইট্রিক অক্সাইড। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডটা এই যে পোর্টাল ভেসেলের গা থেকে রিলিজ হলো, এই নাইট্রিক অক্সাইডটা এখন পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে ওই যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসগুলো আছে, এইটার মাধ্যমে কোথায় চলে আসবে? সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে, অর্থাৎ পোর্টাল হাইপারটেনশনের কারণে এই নাইট্রিক অক্সাইডটা রিলিজ হলো কোথা থেকে? পোর্টাল ভেসেল থেকে, পোর্টাল এন্ডোথেলিয়াম থেকে, এবং সেইটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস দিয়ে কোথায় চলে আসলো? আমাদের সিস্টেমিক সার্কুলেশনে। এখন আমাকে বলবেন যে এই নাইট্রিক অক্সাইডের কাজ কি? নাইট্রিক অক্সাইডের মেইন কাজ হলো এনও, যেটা এনও, নাইট্রিক অক্সাইডের মেইন কাজ হলো ভ্যাসো ডাইলেটেশন করা, স্মুথ মাসল রিল্যাক্সেশন করা। তার মানে এই যে নাইট্রিক অক্সাইডগুলো পোর্টাল হাইপারটেনশনের কারণে আলটিমেটলি রিলিজ এবং পরবর্তীতে ড্রিফট হলো সিস্টেমিক সার্কুলেশনে। এখন সিস্টেমিক সার্কুলেশনে কি হবে? ভ্যাসো ডাইলেটেশন। ভ্যাসো ডাইলেটেশন বিশেষ করে যে আমাদের মেইন অর্গানগুলো আছে, মেইন অর্গানগুলো বলতে কিডনি, তারপরে হার্ট, তারপরে আপনার লাং, এই জায়গাগুলোতে ভ্যাসো ডাইলেটেশন হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাগুলোতে কি হবে? ভ্যাসো ডাইলেটেশন। এই কন্ডিশনকে আমরা কি ভ্যাসো ডাইলেটেশন বলি বলেন তো? এই কন্ডিশনকে আমরা কি ভ্যাসো ডাইলেটেশন বলি? কিডনি, লাং, হার্ট,
ইন্টেস্টাইন, এগুলোকে কি বলি আমরা? ভিসেরা বলি। এবং ভিসেরার আরেকটা শুদ্ধ রকমের মেডিকেল টার্ম আছে, সেটা হলো স্প্ল্যাঙ্কটিক। সেটার নাম কি? স্প্ল্যাঙ্কটিক, তাই না? তো স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন হবে। সেক্ষেত্রে কি হবে? স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন। এই স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশনের জন্য কি হচ্ছে দেখেন, রেনাল ব্লাড ফ্লো, দেখেন দুইটা জিনিস হচ্ছে এখানে। এক হলো স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন হচ্ছে, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যাচ্ছে। আর আগে একটা পয়েন্ট পড়ে আসছি যে ব্লাড ভেসেলের মধ্যে অ্যালবুমিন না থাকার কারণে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে ব্লাড ভলিউম কম। দুইটা পয়েন্ট আমরা পেলাম না, একটা পয়েন্ট পেলাম আগে যে অ্যালবুমিন ব্লাড ভেসেলের মধ্যে নাই, সুতরাং সব প্লাজমাগুলো বাইরে বের হয়ে গেছে, সুতরাং ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে আপনার ব্লাড ভলিউম কম। এর উপরে আবার কি হয়েছে? গোদের উপরে বিস্ফোরা যাকে বলে। গোদের উপরে বিস্ফোরা কি? স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশন। ওকে ফাইন। এখন বলেন এই অবস্থায় এমনিতেই ভাস্কুলার কম্পার্টমেন্টে ব্লাড কম, এই অবস্থায় ব্লাড ভেসেল যদি আরো ডাইলেটেড হয়, ব্লাড ভেসেল যদি আরো ডাইলেটেড হয়, তাহলে কি ব্লাড ফ্লো বেশি হবে না কম হবে? কন্ডিশনটা চিন্তা করেন। স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশন হয়েছে, তারপরে ব্লাড ভলিউম কম, এই অবস্থায় রেনাল ব্লাড ফ্লো কি বেশি হবে না কম হবে? প্লিজ কম হবে। কারণ চিন্তা করেন, আপনি নর্মালি এইটুকু একটা পাইপের মধ্য দিয়ে যখন কুলি করবেন, তখন দেখবেন পাইপের মাথা দিয়ে তীরের মতো করে যাচ্ছে, পানি বের হচ্ছে। কিন্তু এত বড় একটা পাইপ, এর মধ্যে যদি আপনি কুলি করেন, তাহলে দেখবেন যে কুলিটা আস্তে আস্তে পানিটা গড়ায় গড়ায় সামনের দিকে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশন ডিউ টু সিরোসিস অফ লিভার অ্যান্ড হাইপোঅ্যালবুমিনেমিয়া কজিং ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ডিপ্লেশন। এই দুইটা কারণে আলটিমেটলি স্প্ল্যাঙ্কনিক মানে আপনার রেনাল ব্লাড ফ্লো কম হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? এই দুইটা কারণে রেনাল ব্লাড ফ্লো কম হচ্ছে। ওকে ফাইন। এখন আমাকে একটা কথা বলেন, রেনাল ব্লাড ফ্লো কমে গেলে কোন জিনিসটা অ্যাক্টিভেটেড হয়? ঝটপটভাবে বলেন, রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় কোন জিনিসটা অ্যাক্টিভেটেড হয়, কোন জিনিসটা রিলিজ হয়? কোনো কারণে যদি রেনাল ব্লাড ফ্লো কমে যায়, কোন জিনিসটা রিলিজ হয়? অ্যাক্টিভেশন অফ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যখনই কোনো কারণে, পৃথিবীর যে কোনো কারণে রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায়, সেখানে রিলিজ হয় হলো রেনিন, এবং সেই রেনিন গিয়ে কি করে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে, এবং এই অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের সহযোগিতায় অ্যাঞ্জিওটেনসিন 2-তে রূপান্তরিত হয়। এখন এই অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে পরবর্তীতে আবার কি করে? অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে। রিমার্ক দ্যাট যে অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ এ পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। অ্যাঞ্জিওটেনসিন 2 কি? পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। একটা জিনিস রিমার্ক করে রাখেন যে হ্যাঁ, এই যে রেনাল ব্লাড ফ্লো কম হওয়ার কারণে আলটিমেটলি কি তৈরি হলো? অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে। আর এই অ্যাঞ্জিওটেনসিন 2 হলো একটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। ওকে ফাইন। এখন তার মানে আমরা একটা ভ্যাসোকনস্ট্রিক্টরের নাম পেলাম। আবার এই যে রেনাল ভ্যাসোডাইলেটেশন হবে, যে কোনো ভ্যাসোডাইলেটেশন যে হচ্ছে আমাদের সিস্টেমে, তাহলে বলেন তো ব্যারো রিসেপ্টর এখানে স্টিমুলেট হবে নাকি হবে না? যদি আপনার কোনো কারণে ভ্যাসোডাইলেটেশন হয়, তাহলে কোন জিনিসটা আপনার স্টিমুলেটেড হয়? ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হয়। যে ভ্যাসোডাইলেশন হওয়ার ফলে ব্লাড ফ্লো ওরকম মানে আপনার উপরের দিকে যেতে পারে না, এবং মানে যে ভেসেল আছে সিস্টেমিক ভেসেল, তাদের গায়ে ততটা প্রেশার দিতে পারে না, তখন কোন জিনিসটা অ্যাক্টিভেটেড হয়? ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেটেড হওয়া মানে হলো সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়া। কারণ আমরা জানি ব্লাড প্রেশার বাড়াতে কে অ্যাক্টিভেটেড হয়? ব্লাড প্রেশার কে বাড়ায়? বডিতে ব্লাড প্রেশার কে বাড়ায়? বডিতে ব্লাড প্রেশার বাড়ায় হলো সিম্প্যাথেটিক সিস্টেম। ব্লাড ভেসেলের উপরে প্যারাসিম্প্যাথেটিকের কোনো কাজ নেই। তো তার মানে এই স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশনের কারণে দুইটা হলো, একটা হলো রেনাল ব্যাপারটা তো বললামই, যেটার কারণে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলো, আর একটা জিনিস হলো ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হয়। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হওয়া মানে হলো সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়া,
আর সিম্প্যাথেটিক সিস্টেম কোন রিসেপ্টরের উপরে কাজ করে বলেন তো? সিম্প্যাথেটিক সিস্টেম কোন রিসেপ্টরের উপরে কাজ করে? আলফা 1 রিসেপ্টর অ্যান্ড বেটা 1 রিসেপ্টর। আলফা 1 রিসেপ্টরের উপরে যখন এই সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করবে তখন কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন আমরা জানি সিম্প্যাথেটিক কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। কোন রিসেপ্টরের উপরে কাজ করে? আলফা 1 রিসেপ্টরের উপরে কাজ করে। তো আমরা এখন দুইটা কালপ্রিট পেলাম, এখানে দুইটা কালপ্রিট। স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশন হয়েছিল, ওইটার কারণে দুইটা কালপ্রিট পাইছি। একটা কালপ্রিট পেলাম হলো ওই যে অ্যানজিওটেনসিন 2 ডিউ টু পোর রেনাল ব্লাড ফ্লো, যেটা একটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর মার্কেট। 2 নম্বর পেলাম হলো এই যে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হলো, যার কারণে আলফা 1 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হচ্ছে। তার মানে দুইটা দিয়ে কি হচ্ছে? আলফা 1 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হলো ভ্যাসোকনস্ট্রিকশন, আবার এই যে অ্যানজিওটেনসিন 2 এইটাও ভ্যাসোকনস্ট্রিকশন করে। তার মানে দুইজন মিলে কি করবে এখন জানেন? হঠাৎ করে ইন্ট্রারেনাল যে আর্টারিগুলো আছে, ইন্ট্রারেনাল আর্টারি, এগুলোকে প্রোফাউন্ড ভ্যাসোকনস্ট্রিকশন করবে, প্রোফাউন্ড ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তার মানে শুরু হয়েছিল আপনার কি দিয়ে? ভ্যাসোডাইলেটেশন দিয়ে, কিন্তু আলটিমেটলি রিফ্লেক্সের মাধ্যমে তৈরি হলো অ্যানজিওটেনসিন 2 এবং সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেশনের কারণে আলফা 1 রিসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড হলো, যার কারণে দুইটা জিনিসই কি করে? ভ্যাসোকনস্ট্রিকশন করে। তো ইন্ট্রারেনাল যে আর্টারিগুলো আছে সেগুলোতে যদি এরকম ভ্যাসোকনস্ট্রিকশন হয়, শুধু একজন না, দুইজন মিলে যদি ভ্যাসোকনস্ট্রিকশন করে, এক হলো আলফা 1 রিসেপ্টর, 2 হলো অ্যানজিওটেনসিন 2, তাহলে কাহিনীটা কি হবে বলেন তো? কাহিনীটা হবে খুব শোচনীয়। কিরকম? আপনার যদি চিন্তা করেন, যদি কোনোভাবে আপনার অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হয়, কোনো কারণে যদি অ্যাফারেন্ট আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশন হয়, যেটা দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ঢোকে, অ্যাফারেন্ট আর্টারিওলের যদি এরকম সিরিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তাহলে কি কোনো ব্লাড অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে গ্লোমেরুলাসে ঢুকবে? নর্মালি চিন্তা করেন, অ্যাফারেন্ট আর্টারিওল যেটা দিয়ে ব্লাড আসে গ্লোমেরুলাসে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড বের হয়ে যায়, তাই না? এখন যদি অ্যাফারেন্ট আর্টারিওলে এই আপনার আলফা 1 রিসেপ্টর ভ্যাসোকনস্ট্রিকশন করে, ঠিক আছে, তারপরে অন্য একটা কি বললাম, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর, যেটা মেইনলি কাজ করে অবশ্যই ইফারেন্ট আর্টারিওলে, কিন্তু দুইজন মিলে কি করলো? একদম ভ্যাসোকনস্ট্রিকশন করে আপনার অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলকে বন্ধ করে দিল। তার মানে সেখান দিয়ে কোনো ব্লাডই ফ্লো করবে না। আর ভাই, যদি আপনার এই নেফ্রন দিয়ে ব্লাড ফ্লো না করে, অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যদি ব্লাড ফ্লো না করে, তাহলে কি কোনো জিএফআর আপনি পাবেন? আপনি চিন্তা করেন, কোনো জিএফআর পাবেন? সেক্ষেত্রে কোনো জিএফআর পাবেন না, কারণ অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড এসে গ্লোমেরুলার বেডে একটা প্রেশার দেয়, সেখান থেকে না আমরা জিএফআর পাই ভাই। সুতরাং যেহেতু ভ্যাসোকনস্ট্রিকশন এত প্রোফাউন্ড লেভেলে নিয়ে গেছে যে কোনো ব্লাডই ফ্লো হচ্ছে না অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে, সুতরাং দেয়ার উইল বি ভেরি লিস্ট জিএফআর আর একদম নো জিএফআর। আর যদি জিএফআর কমে যায়, সেই কন্ডিশনকে আমরা কি বলি? জিএফআর যদি কমে যায়, সেই কন্ডিশনকে আমরা কি বলি? জিএফআর কমে গেলে সেই কন্ডিশনকে আমরা কি বলি? জিএফআর কমে গেলে সেই কন্ডিশনকে আমরা বলি রেনাল ফেইলিওর, তাই না? তার মানে দেখেন কোথায় শুরু হয়েছিল, সেই লিভার থেকে আলটিমেটলি কি হলো? আমার কিডনিটাই ফেল হয়ে গেল। কার কারণে? আলটিমেটলি লিভারের কারণেই। কিন্তু মেকানিজম কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? তো তার মানে আলটিমেটলি জিএফআর কমা মানে যে জিনিসগুলো হবে, ক্রিয়েটিনিন বেড়ে যাবে, কারণ ক্রিয়েটিনিন তো আলটিমেটলি জিএফআর এর মাধ্যমে রেনাল টিউবুলে যায় এবং ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যায়। তো যেহেতু আপনার জিএফআর কমে গেল, তার মানে ক্রিয়েটিনিন বাড়তে শুরু করবে, ইউরিয়া বাড়তে শুরু করবে, আলটিমেটলি এটাই তো রেনাল ফেইলিওর। তার মানে এই রেনাল ফেইলিওরটা হচ্ছে কার কারণে? হেপাটিক কারণে। এই জন্য এটার নাম হয়েছে হেপাটো রেনাল ফেইলিওর বা হেপাটো রেনাল সিনড্রোম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এখানে আবার দুইটা টাইপ আছে, এটা বলেই শেষ। আমি মানে এটা ইনফর্মাল রাখতে চাচ্ছি, খুব একটা বড় করতে চাচ্ছি না। দুইটার মধ্যে দুইটা টাইপ আছে হেপাটো রেনাল সিনড্রোমের, আপনারা বইতে দেখে থাকবেন, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। তো এখানে টাইপ 1 এবং টাইপ 2 এই যে দুইটা করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে, এইটা করা হয়েছে হলো কত তাড়াতাড়ি এটা ডেভেলপ করতেছে হেপাটোরেনাল সিনড্রোমটা, আর সিভিয়ারিটি কত, এই দুইটা জিনিসের উপরে ভিত্তি করে এই টাইপ 2টা করা হয়েছে। মনে রাখবেন যে টাইপ 1টা হলো খারাপ,
টাইপ 1 যখনই ডেভেলপ করবে তখন জিএফআর খুব র্যাপিডলি ড্রপ করবে এবং পেশেন্ট অলিগিউরিয়া ডেভেলপ করবে খুব তাড়াতাড়ি, প্রোগ্রেসিভ অলিগিউরিয়া। স্বাভাবিক, যত আপনার রেনাল ব্লাড ফ্লো কম হবে তত জিএফআর কম হবে, তত আপনার ইউরিন ভলিউম কম হবে। জিএফআরই যদি না হয় ভাই, তাহলে আপনি ইউরিন কোথা থেকে পাবেন বলেন? তার মানে টাইপ 1-এর ক্ষেত্রে একেআই টাইপের ফিচার বেশি পাওয়া যাবে, ঠিক আছে? যেমন র্যাপিড ডিক্রিজ অফ দ্য জিএফআর, তারপরে প্রোগ্রেসিভ অলিগিউরিয়া অর অ্যানিউরিয়া, এবং এই পেশেন্টগুলো সাধারণত 2 সপ্তাহের মতো বাঁচে আর কি। সুতরাং বোঝা যাচ্ছে দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। তার মানে প্রগনোসিসের ক্ষেত্রে টাইপ 1 খুব খারাপ। আর টাইপ 2টা কিছুটা ক্রনিক লিভার ডিজিজের ক্রনিক টাইপের একটা ফিচার নিয়ে ডেভেলপ করবে। এই পেশেন্টের অ্যাসাইটিস থাকে, তারপরে আপনার রেনাল ইম্পেয়ারমেন্টটা টাইপ 1-এর মতো এতটা সিভিয়ার থাকে না, এবং দেখা যায় যে এরা প্রায় 6 মাসের মতো বেঁচে থাকে, মিডিয়ান সার্ভাইভাল রেট। তো এইটাই হলো আপনার হেপাটোরেনাল সিনড্রোম টাইপ 1 এবং টাইপ 2। মনে রাখবেন যে টাইপ 1টা বেশি খারাপ, প্রগনোসিসটা বেশি খারাপ। তো আমরা এটা ট্রিটমেন্ট কিভাবে দিতে পারি? ট্রিটমেন্ট দিতে পারি একদম প্রথম দিকেই। চিন্তা করেন, আর 1 মিনিট করবো আমরা। ওই যে স্প্ল্যাঙ্কটিক ভ্যাসোডাইলেশন হয়েছিল, স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন, ওই সময় আমরা যদি একটা ভ্যাসো কনস্ট্রিক্টর টাইপ কিছু দিয়ে দিতাম যে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, তাহলে রেনাল ব্লাড ফ্লোটা কিন্তু কমতো না। তো একটা পটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টরের নাম বলেন তো? ভ্যাসোপ্রেসিন অ্যানালগ। হোয়াট ইজ ভ্যাসোপ্রেসিন? এডিএস হরমোন, যেটা আপনার ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার, ক্লিয়ার ওয়াটার অ্যাবজর্পশন করে। এটা যখন অনেক বেশি পরিমাণ ব্লাডে আসে, এডিএস যখন অনেক বেশি পরিমাণ ব্লাডে আসে, তখন সেটা কি করে? বডির সমস্ত ব্লাড ভেসেলের ভ্যাসো কনস্ট্রিকশন করে। যেহেতু ভ্যাসো কনস্ট্রিকশন করতেছে, এখান থেকে নাম হয়েছে ভ্যাসোপ্রেসিন। তো তার মানে যখন এই হেপাটোরেনাল ফেইলিওর ডেভেলপ করতেছিল, তার আগেই যদি আমি পেশেন্টকে ভ্যাসোপ্রেসিন অ্যানালগ দিতাম, যেমন আমরা মেডিকেলি পেয়ে থাকি এটার সিনথেটিক অ্যানালগ টার্লিপ্রেসিন যদি দিতাম, তাহলে কিন্তু এই প্রকোপটা হতো না, এই কন্ডিশনটা হতো না, কিংবা লেস সিভিয়ার হতো। আর একটা হলো ওই যে ভ্যাসোডাইলেটেশনটা, স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেটেশনটাকে কমাচ্ছি আমি কি দিয়ে? ভ্যাসোপ্রেসিন অ্যানালগ টার্লিপ্রেসিন দিয়ে। আর একটা কন্ডিশন কোনটার কারণে আপনার এই যে হয়েছিল, আপনার হেপাটোরেনাল ফেলিওর হয়েছিল, সেটা হলো হাইপোঅ্যালবুমিনেমিয়া। তার মানে আর একটা কাজ আমার করা দরকার ছিল। কাজটা কি? অ্যালবুমিন, ঠিক আছে? অ্যালবুমিন সাপ্লিমেন্টেশনটা যদি দিতাম, তাহলে কি হতো? ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইডটা বেশি থাকতো, রেনাল ব্লাড ফ্লোটা ঠিক থাকতো। এইটা হলো মেইন 2টা চিকিৎসা, যেটা মেডিকেলি আমরা মেডিসিন থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শর্টকাট ঝটপটে একটা আলোচনা হয়ে গেল অ্যাবাউট হেপাটোরেনাল সিনড্রোম। হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং সবাই চলুন আমরা প্রোডাক্টিভ কাজে নিজেকে বিজি রাখি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।